দর্শক সবাইকে আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক প্রেজেন্টস প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি নুহাত সাওম। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে সামগ্রিক দিক দিয়ে। পাঠ্যশিক্ষার হার বাড়ছে দিন দিন, কিন্তু এই শিক্ষার আসল সুফল কি সমাজ পাচ্ছে? একদিকে বাড়ছে শিক্ষার হার, অন্যদিকে সমাজে বাড়ছে বিশৃঙ্খলা, কলহ, অশ্লীলতা সহ নানান অপরাধ প্রবণতা। সমাজ ক্রমশ হয়ে উঠছে অস্থির, সামাজিক শৃঙ্খলা আর মূল্যবোধ দিন দিন হারিয়ে যাচ্ছে। সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ড ও অন্যান্য অপরাধের দিকে দৃষ্টিপাত করলেই বোঝা যায় আমাদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খলা এবং ছিন্ন হচ্ছে সামাজিক সম্পর্ক, অস্থির হয়ে উঠছে সমাজ ব্যবস্থা। মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে সাম্প্রতিক অপরাধ ও আমাদের করণীয়। আর এই বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সুমাইয়া ইকবাল, গবেষক, অপরাধ বিজ্ঞান। আপু, স্বাগত আপনাকে। কেমন আছেন? ভালো আছি আপু। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। বেশ কিছুদিন আগে আপনাকে আমরা পেয়েছিলাম আমাদের আয়োজনে, আজকে আবার পেয়েছি, ভীষণ ভালো লাগছে। অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করছেন, গবেষক হিসেবে কাজ করছেন। এই যে কোভিড-19 যখন থেকে আসলো এবং এখন পর্যন্ত, এখন তো আসলে কোভিড-19-এর মধ্যেই আছে, আমরা প্যান্ডেমিক টাইমটাই পার করছি। শুরু থেকে এখন পর্যন্ত অপরাধ কিন্তু তার আদল বদলেছে। আগে এক ধরনের অপরাধ হতো, কোভিড-19-এর শুরুতে একরকম হতো, মধ্যে একরকম হচ্ছে, এখন একরকম হচ্ছে। এই পরিবর্তনগুলো আসলে একজন অপরাধ বিজ্ঞানের গবেষক হিসেবে আপনার চোখে কিভাবে ধরা দিয়েছে? জি, ধন্যবাদ আপু। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন এক জায়গা থেকে যে আমাদের আসলে এই নতুন বা নিউ নর্মাল যেটা আমরা আর কি বলছি, সেখানে যেমন অনেক কিছুর সাথে আমাদেরকে তাল মিলাতে হচ্ছে, অনেক কিছুর সাথে আমাদের আসলে মানে পরিবর্তন হচ্ছে আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের ব্যবহার, আমাদের সম্পর্কগুলো। সেই একইভাবে কিন্তু আমরা দেখছি অপরাধের মানে ধরনটা অনেকটুকু পরিবর্তন হয়ে এসছে। প্রথমের দিকে আমরা দেখেছিলাম এবং বিভিন্ন রিপোর্টও এসেছিল যে স্পেশালি কিছু ধরনের অপরাধের হারটা আমরা দেখেছি যে কমে এসছে। যখন লকডাউনটা দেওয়া হলো তখন কিন্তু আমরা দেখলাম যে অনেকে আমরা বাসা থেকে বের হচ্ছি না, বাসাতেই থাকতাম, সুতরাং অপরাধ হওয়ার কোনো সুযোগ ছিল না। সেটাই, এবং সবাই একরকম একটা ইনসিকিউরিটির মধ্যে আমরা ছিলাম যে কি হবে, আসলে কি হতে চলেছে কিছুই আমরা জানি না। এক্স্যাক্টলি, ওই অর্থনৈতিক জায়গা থেকেও একটা বড় একটা মানে ক্রাইসিস তৈরি হচ্ছিল। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে বিভিন্ন ভায়োলেন্ট যে ক্রাইমগুলো, মূলত আমরা যদি বলি খুনের যে বিষয়টা, যেগুলো বাইরে মানে আউটডোর ক্রাইম, যেগুলো আমরা যদি ওভাবে চিন্তা করে দেখি, ডাকাতির জায়গা থেকে আমরা চিন্তা করি, ছিনতাই, খুন, এগুলো সবের হার কিন্তু আমরা আস্তে আস্তে কমতে দেখলাম। কিন্তু সেটাও আমরা দেখছি যে সেটা কিন্তু প্রথম মাস জুড়ে আর কি। পরবর্তীতে আবার আমরা যেটা খেয়াল করলাম, যেটা আমরা বলতে পারি যে বাসার ভিতরে যে অপরাধগুলো, মূলত ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স যেটা আমরা বলে থাকি, বা ধরেন ডোমেস্টিক ভায়োলেন্সের যে কথাগুলো আমরা এখন বিভিন্ন জায়গায় মানে নানান রিপোর্ট দেখছি, সেটা আসলে একটা এপিডেমিক পর্যায়ে পৌঁছে গিয়েছে। সেই ধরনের অপরাধগুলো কিন্তু আমরা দেখলাম যেটা বৃদ্ধি পাচ্ছে। ওগুলোর পাশাপাশি আমরা যেটা খেয়াল করলাম, প্রথমের দিকে যদিও বিভিন্ন ট্রান্সন্যাশনাল ক্রাইমের হঠাৎ করে যেহেতু বর্ডারগুলো বন্ধ, হঠাৎ করে আমরা দেখলাম সেখানে একটা কমে আসছে, যেমন ড্রাগসের যে বিষয়টা, হয়তো বা ট্রাফিকিংয়ের যে বিষয়টা, পাশাপাশি মানে আর্মস স্মাগলিংয়ের যে বিষয়টা, সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসলো। তাও একটা পর্যায়ে গিয়ে যখন মানে সমাজও মানে ইউজ টু হয়ে গেল পুরো পরিস্থিতির সাথে, সেটা কিন্তু আবার একটা ভয়ঙ্কর পরিমাণে চলে আসলো, যেটা আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন রিপোর্ট দেখছি। আসলে আমাদের যে উখিয়া বা কক্সবাজারের যে অবস্থা, সেটাও আমরা তুলে আনতে পারি। তো আসলে বিভিন্ন ধরনের অপরাধের সাথে আমরা একটা পরিবর্তন দেখেছি। কিছু কিছু অপরাধ কমে আসছে, কিছু কিছু অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অপরাধের ধরন হয়তো বদলেছে, কিন্তু অপরাধ কিন্তু কমে যায়নি। কোনো না কোনোভাবে মানুষ আসলে অপরাধ করার জন্য জায়গা খুঁজে বের করছেই। সব থেকে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে সাইবার ক্রাইমের ক্ষেত্রে আমরা বুঝি না আসলে কোনটাকে অপরাধ বলে এবং সেই অপরাধের এগেইনস্টে আমাদের আসলে কি ধরনের ব্যবস্থা নিতে হবে। মানে অনলাইন ওয়ার্ল্ড যদি আমরা বলে থাকি, আমাদের আসলে কোন কোন প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করি, ফেসবুকের জায়গা থেকে হয়তো বা আমাদের নানান সোশ্যাল মিডিয়া সাইটগুলো, ওয়েবসাইট থেকে মার্কেটিং করা, বা অন্যান্য আমরা চিন্তা করতে পারছি যে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, সবগুলো কিন্তু এখন আমরা প্রতিদিন ব্যবহার করছি। প্রতিদিন আমরা অনলাইন থেকে হয়তো বা কিছুটা একটা অর্ডার করছি, মার্কেটিং করছি, বাজার এখন অনলাইনে হয়ে আসছে। ইভেন আমাদের প্রাইভেট লাইফটাও আসলে অনলাইনে চলে গিয়েছে। জি, এটা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যে জায়গাটা, যেখানে সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে অপরাধ হওয়ার সুযোগটা রয়েছে। সেটাই। তো ওখানে আমি বলবো যে আইন ব্যবস্থা আছে বা যেখানে তারা আশ্রয় নিতে পারবে আইনের, সেই ধারণাটা কিন্তু এখনো সমাজে মানে
যে অবস্থায় আসলে পৌঁছানো উচিত ছিল আমাদের যে অ্যাওয়ারনেসটা বা যে আমাদের সচেতনতা, সেটা কিন্তু এখনো সেই পর্যায়ে আমি বলবো এখনো পৌঁছায়নি। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিকটিম হয়েও বুঝে উঠতে পারছে না যে আসলে উনি একটা অপরাধের ভিকটিম হয়ে এসছেন, বা মানে কোনো কারণে তাকে কোনোভাবে হ্যারাস করা হচ্ছে, তার এটা যে অপরাধের পর্যায়ে পড়ে এটাই কিন্তু সাধারণ মানুষ আমরা যারা আছি বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে আপনারা কি কোনো কিছু করছেন যেটাতে আসলে সাধারণ মানুষের অ্যাওয়ারনেসটা বিল্ড আপ হয়? এই জায়গা থেকে ধরেন যে আমাদের আমি যদি বলতে আমি হয়তো গবেষকের জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে আমি বলবো যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে, এবং আমি এটাও অবশ্যই একটা মানে প্রশংসা করব বিভিন্ন যারা আমরা যুবক যারা আছি বা ইউথ কমিউনিটি যারা উদ্যোক্তা আছেন, ওনাদের যে বিভিন্ন ধরনের মানে ইনিশিয়েটিভ, যেমন একটা নাম আমি বলতে পারি হয়তো বা প্রাইভেসি একটা উদ্যোগ আছে, সেখানেও যেমন নানান ধরনের যে সাইবার ক্রাইম বা অনলাইন বুলিং বা অনলাইন হ্যারাসমেন্ট, সেটা যে কোনো ধরনের মানে থ্রেট হোক না কেন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট হোক না কেন অনলাইনে, হয়তো বা ছবির ব্যবহার মানে আপনার অনুমতি ছাড়া, এই বিভিন্ন ধরনের অপরাধের সাথে কিন্তু এই একটা উদ্যোগও আছে, যেটা বিভিন্ন ভিকটিমের কাছে ওই আইনের যে আশ্রয়টা এবং যে সাহায্যটা সেটা পৌঁছে দিচ্ছে। তো আসলে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের যে আইন ব্যবস্থা আছে, সাইবার ক্রাইম ইউনিটের যে ডিপার্টমেন্টটা আছে, একটা জায়গা যেটা আমি বলবো অ্যাওয়ারনেসের খুব বড় একটা ঘাটতি আছে, সেটা হচ্ছে মানুষ কিন্তু সেখানে কিভাবে পৌঁছাবো, সেখানে গিয়ে আমি যে মামলাটা করব সেটা কিন্তু এখন অনলাইনেও করা যায়। আচ্ছা, যেটা নিয়ে অনেকেই কিন্তু আমরা সচেতন না, এবং এটা মানে অনলাইনে তাদের একটা পেজও আছে, ওয়েবসাইটও আছে, এবং ইটস কোয়াইট অ্যাক্টিভ। পাশাপাশি আমি বলবো যে বিভিন্ন এনজিওর জায়গা থেকে বিভিন্ন যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যে এটা একটা কানেক্টিং টাইপের বিভিন্ন উদ্যোগ আছে, যে মানুষকে কিভাবে আইনের সাথে আসলে কানেক্ট করা যাবে বিষয়গুলো সম্পর্কে। এক্স্যাক্টলি। এবং যদি আমরা চিন্তা করি যারা একদম ভালনারেবল পপুলেশন, যারা অ্যাডোলেসেন্ট বা মাত্র ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে, মানে খুবই এক্সাইটেড কিভাবে কি করতে হবে, সেই সমাজ আসলে সেই রিয়ালিটির সাথেই তার এখনো অভ্যাস হয়ে ওঠেনি, ওখানে কিন্তু বিভিন্নভাবে তার একটা মানে ঝুঁকিপূর্ণ একটা অবস্থা হয়ে যেতে পারে। কারণ তখনও সেই বাচ্চাটা হয়তো বা জানে না, তখনও সেই টিনেজারটা হয়তো বা 18 বছর 16 বছর, কিন্তু এখনো জাস্ট সে মজার জন্য ফেসবুক অ্যাকাউন্ট খুললো। এখন আসলে কমিউনিকেটিভ যে স্কিলটা সেটা তো আসলে ডেভেলপ হয়। এক্স্যাক্টলি। এবং অনলাইনে কিভাবে আসলে মানে কমিউনিকেশনটা করা উচিত, কি কি ধরনের তথ্য দেওয়া উচিত, কি কি ধরনের তথ্য দেওয়া উচিত না, এবং যদি কেউ একজন তথ্য চেয়ে থাকে সেটা কিভাবে না বলা উচিত, সেটা সবই কিন্তু আসলে একটা মানে অ্যাওয়ারনেসের বিষয়, ট্রেনিং এর বিষয়। প্রসঙ্গক্রমে ইয়ুথ জেনারেশনদেরকে নিয়ে আমরা কথা বলছি, যে তাদের জন্য আসলে সেক্স এডুকেশনটা কতটুকু জরুরি বলে মনে করেন আপনি? অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যে অবস্থা আমাদের সমাজের যে অস্থিরতা, এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক দিন ধরে যে আমরা বাইরে আমাদের যে নারীরা রাজপথে নেমে গিয়েছে আর কি, বিভিন্ন আইনের পরিবর্তন আমরা দেখেছি, সাথে সাথে কিন্তু আমাদের এটাও বলতে হবে যে একমাত্র আইনের পরিবর্তনটা কিন্তু যথেষ্ট নয়। একদমই না। এখানে যে অপরাধের কথা আমরা বলছি, যে মানে মূলত নারী শিশুর বিরুদ্ধে যে ধরনের অপরাধগুলো হয়ে থাকে এবং যে ধরনের সহিংসতা মানে সহ্য করতে হচ্ছে অনেক মানে ফর ডেকেডস, জেনারেশনস ইভেন, সেখান থেকে কিন্তু সেক্স এডুকেশনের যে প্রয়োজনটা সেটা মানে খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেটা একদম মানে আগের থেকেই অবশ্যই যুক্ত করা উচিত। আমি বলবো সেকেন্ডারি স্কুল হয়তো বা শুরু থেকে, অথবা যদি বলা যায় যে এখন তো ম্যাচুরিটি লেভেলটা এমন পর্যায়ে গিয়েছে যে বাচ্চারা কিন্তু প্রায় দেখা যায় যে মানে 13-14 বছর বয়সী কিন্তু অনেক কিছু বুঝে ওঠে, তখন কিন্তু যে একটা ইন্টারভেনশন পয়েন্ট থাকে, তখন কিন্তু যে তথ্যটা কিউরিওসিটির যে জায়গাটা থাকে সেই জায়গাটা আসলে মিট করার জন্য আমাদের সেই ব্যাপারটাতে আসলে অনেক বেশি অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। অবশ্যই। আপনি শুরুতে বলছিলেন ডোমেস্টিক ভায়োলেন্সের কথা, খুবই বাড়ছে আমরা দেখছি আসলে, বিশেষ করে কোভিড-19 এই যে পিরিয়ডটাতে মানুষ যখন খুব বেশি বাসায় থাকছে, তখন আসলে রিলেশনশিপে এটার ইফেক্ট অনেক বেশি হচ্ছে। এই ব্যাপারটাতে আপনার কাছে একটু শুনতে চাইবো যে কিভাবে আসলে কোন কোন জায়গাগুলোতে আমাদের কাজ করা উচিত, আমাদের আসলে অভাবটা কোথায় হচ্ছে। এখানে মেইন জিনিসটা হচ্ছে যেহেতু মানে প্যান্ডেমিকের লকডাউনের কারণে এবং বাসায় যেহেতু আমরা সেখানে বন্দি অবস্থায় যেহেতু আমরা ছিলাম, সেখানে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্সটা মানে প্রচুর পরিমাণে বেড়ে গেল আমরা দেখতে পাচ্ছি। ওটার পাশাপাশি যেটা হয়ে দাঁড়ালো সেফ হাউস যেগুলো আর কি থাকে, যেখানে আসলে একজন নারী বা শিশু বা অনেক ক্ষেত্রে আমরা দেখছি পুরুষও যদি এরকম কোনো ধরনের শিকার হয়ে থাকে, বাট মূলত নারীরা এবং শিশুরাই হয়ে থাকে, সেখানে কিন্তু যেখানে তারা গিয়ে আশ্রয় পাবে, যেখানে সাহায্য পাবে, সেই সব ইনস্টিটিউশনসগুলো কিন্তু বন্ধ হয়ে গেল।
এটার পাশাপাশি আমি বলবো যে মানুষের যে মানে হেল্প সিকিং যে লাইন অনলাইন যে একটা হেল্প সিকিং সার্ভিস আছে সেটার অ্যাওয়ারনেসটা কিন্তু তেমনটা ছিল না। এবং এটাও একটা সমস্যা যে আমি যেহেতু বাসায় আছি, যেহেতু আমার উপরে যে ধরনের অপরাধগুলি হচ্ছে, আমি কিভাবে আমার যিনি মানে বেসিক্যালি ক্রিমিনালের সামনে কিভাবে আমি ফোন দিয়ে সাহায্যটা পাবো, সেটা খুব একটা সেন্সিটিভ বিষয়। তো এখানে যেমন বিভিন্ন ক্রিয়েটিভ সলিউশনসের দিকে আমাদেরকে আগাতে হবে। এই ধরনের অপরাধের আমি বলবো যে একমাত্র যে আমরা বারবার যদি বলি যে হ্যাঁ নারীকে এভাবে সচেতন হতে হবে বা নারীকে এই ধরনের সাহায্য হতে হবে, সেটা কিন্তু করলে খালি হবে না। অবশ্যই যিনি অপরাধী, তো মেইন যিনি পারপেট্রেটর, ওনারও ব্যবহার কিভাবে পরিবর্তন করতে হবে সেটার দিকে আমাদের মানে কঠোর নজর দিতে হবে। জি অবশ্যই, এবং সেটা আইনের ব্যবস্থার মাধ্যমে আমি বলবো যে মানে মেইনলি যেটা আমি বলতে চাই যে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের যে বিচার ব্যবস্থার জায়গাটা আমাদেরকে নজর দিতে হবে। আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কি আদৌ কোনো আইন আছে? এটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদের অবশ্যই আইন আছে, এবং আমাদের যে নারী ও শিশু মানে দমন মানে যেটা উইমেন অ্যান্ড অপারেশন চিলড্রেন অ্যাক্ট, যেটা সেখানেও কিন্তু আমাদের আইন আছে, এবং আমাদের প্যানেল কোডেও সেটা মানে 365 বা সেকশন এভিডেন্স অ্যাক্টের বিভিন্ন কিন্তু আইন এবং লিগ্যাল স্ট্রাকচার আছে। তাও আমি বলবো যে এখানে কিন্তু অনেক ধরনের লুপ হোলও আছে, যেটা নিয়ে আর কি এখন যে আমরা আন্দোলন দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে অনেকেই যেটা চাচ্ছে, এবং যেটা পরিবর্তন প্রয়োজন যেখানে, সেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন সংজ্ঞাগুলা। তো সেখানে ডেফিনিশন কিভাবে পরিবর্তন করতে পারি যাতে ভিকটিম আরো ধরনের প্রোটেকশন পেতে পারে এবং অনেক ধরনের সিচুয়েশনে আসলে আইনের আশ্রয় পেতে পারে। তো এই আইনে আমি এটাও বলতে চাই যে বিভিন্ন ধরনের যে অ্যাসিস্ট্যান্স আছে লিগালি, 109 আমাদের হটলাইন হয়তো বা সেখানে একটা আছে যেখানে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আপনি ফোন দিয়ে, যেমন 999 আছে এখন অনেকেই ব্যবহার করছে, যেটা ওরকম 109 হয়তো বা একটা হটলাইন যেটা ডিরেক্টলি আপনি ব্যবহার করতে পারবেন এবং সেখানে আপনি লিগাল অ্যাসিস্ট্যান্সও পাবেন। আমার আরো একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কি শুধুমাত্র নারী এবং যারা শিশু কিশোর আছে তারাই হচ্ছে নাকি পুরুষরাও হচ্ছে? তবে এই প্রশ্নের উত্তর নিব একটা ছোট্ট বিরতির পর। দর্শক, সাম্প্রতিক অপরাধ ও আমাদের করণীয় কি তা নিয়ে আরো অনেক আলোচনা করব, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের সাথে থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠানে। আপু, বিরতিতে যাওয়ার আগে একটি প্রশ্ন করে গিয়েছিলাম আপনাকে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কি শুধুমাত্র নারী এবং শিশু কিশোররাই হচ্ছে নাকি পুরুষরাও হচ্ছে? জি, এখানে অবশ্যই মানে যে কোনো মানুষই কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে পারে। তো ওই জায়গায় আমি যদিও বিভিন্ন ডিবেটও এখানে চলে আসে যে একমাত্র তো নারীরাই শিকার হয়ে দাঁড়ায়, তা তো না, কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের প্রপোর্শনসটা কীরকম। সবসময় আমাদেরকে দেখতে হবে যে আসলে আমাদের সংখ্যাগুলো কোন দিকে আর কি আমাদেরকে নিয়ে যাচ্ছে, কারণ আমরা সংখ্যার মাধ্যমে, হারের মাধ্যমে কিন্তু অনেক কিছু বিবেচনা করতে পারি, এবং সংখ্যাটা আমাদেরকে বলে দিচ্ছে যে আসলে কোন দিকে আমাদের নজর দেওয়া উচিত, কোন দিকটিকে আমাদের প্রাধান্য দিতে হবে। এক্স্যাক্টলি। এখন এই জায়গা থেকে অনেকেই বলে যে মানে হয়তোবা একজন পুরুষ যখন উনি নির্যাতিত হচ্ছে বাসায়, এরকম যেহেতু অনেক আমাদের সমাজ ব্যবস্থা যেরকম হয়ে থাকে বা আমাদের যে সোশিও কালচারাল ডাইনামিক্স, সেখানে হয়তো রিপোর্টিংটা কম থাকে, যেহেতু একটা মানে পেট্রিয়ার্কাল সোসাইটিতে, সেখানে আবার এরকম কথা বলাটাও মানে হয়তোবা পুরুষের জন্য বিভিন্ন লজ্জার দিকে। বাট আমি বলবো যে সেটা অবশ্যই সেটা মানে অস্বীকার করার জায়গা না, কিন্তু তাও কিন্তু নারী এবং শিশুরা সবচেয়ে বড় ভিকটিম হয়ে দাঁড়াচ্ছে, এবং যেহেতু সেটা মানে আমরা আমাদের রেটগুলোই বলে দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা কন্টিনিউয়াস প্যাটার্ন ভিকটিমাইজেশনের, তাই সেখানে বেশি ইনভেস্টমেন্ট করা হয়। যাই হোক না কেন, ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে আমরা যেসব আইন আছে সেগুলো আসলে সবার জন্যই একই, সেটা হোক নারী, পুরুষ কিংবা শিশু কিশোর। শিশু কিশোরদের কথা যেহেতু আসলে, আমি এই প্রসঙ্গে একটু বলতে চাইবো যে বর্তমানে আসলে যেহেতু শিশু কিশোররা বাসার মধ্যে বন্দি, আমার কাছে কি মনে হয় যে তারা আসলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে প্যান্ডেমিকটা যখন শেষ হয়ে যাবে, বা তাদের মধ্যে আসলে কি ধরনের মানসিক রিঅ্যাকশনটা কাজ করবে? ওখানে আমি বলবো যে ওনাদের ইন্টারনাল একটা কনফ্লিক্টের কিন্তু বড় একটা ভালনারেবিলিটি আছে, সেলফ এস্টিমের একটা ঘাটতি থাকতে পারে। ওই জেনারেশনের জন্য আমাদের আসলে বেশি ফোকাসই করা উচিত, কারণ নানান ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে, ধরেন সামাজিক ইন্টারাকশনের মাধ্যমে তাদের মানে বন্ধু বান্ধব
বান্ধবের সাথে মেলামেশার মাধ্যমে কিন্তু সেলফ এস্টিম ডেভেলপমেন্ট হয়। কিন্তু এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু সেই পুরোটাই মানে মোটামুটি বেশ কয়েক মাস ধরে কেটে মানে একদমই নেই, ওখানে কিন্তু সেলফ ডেভেলপমেন্টটা ওভাবে মানে হয়ে উঠছে না, এবং সেলফ এস্টিমটাও কিন্তু আস্তে আস্তে ডিটেরিয়েট বা মানে সেটা খারাপ দিকেই যাচ্ছে। একদম কনফিডেন্স লেভেলটা কিন্তু কমে যাচ্ছে। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কমিউনিকেট কিভাবে করতে হয়, ব্যাপারগুলো কিন্তু তাদের আসলে ডেভেলপ করবে না। এক্স্যাক্টলি, এবং নিজের একটা সেলফ মোটিভেশন বা পজিটিভ মেকানিজম যেগুলো সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ওনাদের মেন্টাল ওয়েলবিংও কিন্তু ওই জায়গা থেকে বেশ দুর্বল হয়ে দাঁড়াচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে মেন্টাল ওয়েলবিং এর জন্য যে ধরনের ফোন কল আসছে হেল্পলাইনে, সেই সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আবার সুইসাইডের রেটটা আমরা দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু সেই হারটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই সব জায়গা থেকে আমি বলবো যে ওনাদের যে ভালনারেবিলিটিটা, ওনারা যে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন সেটা অবশ্যই। এবং ওখানে আমাদের করণীয় জায়গা থেকে আমি বলতে পারি যে খালি বাবা মার সাথে না, পিয়ার্সদের সাথে এবং স্কুলের হয়তো বা অনলাইন কোনো ব্যবস্থা করে দেওয়া, যেখানে তারা কোনো একটা সাহায্য পেতে পারে মেন্টাল ওয়েলবিং, বা এখন তো অনেক ধরনের অনলাইন সার্ভিস আছে, কিন্তু সেই তথ্যটা বাচ্চাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে তাদের সেলফ এস্টিমটা কোনোভাবে ডিটেরিওরেট না করে, সেটা আর কি মূল ফোকাসটা হওয়া উচিত। একদমই তাই। বর্তমান সময়ে আপু আমরা দেখেছি যে ধর্ষণের ব্যাপারটি অনেক বেড়ে গিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে ধর্ষণটা বেড়ে যাচ্ছে? কারণ আমরা যখন একটা অপরাধ দেখি না কেন, আমরা সবাই কিন্তু যেটা মানে করার চেষ্টা করি যে এটা কিভাবে আমরা মানে বন্ধ করে দিব, কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় যাই না যেখানে আসলে কি কারণে এগুলো হচ্ছে, কোথায় আসলে কেন হচ্ছে। এক্স্যাক্টলি। তো এই মানে রেপ কেসের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখন রেপের কিন্তু বিভিন্ন ধরনের মোটিভেশন থাকে এবং বিভিন্ন ধরনের ফ্যাসিলিটেটরসও থাকে। সেটা মাঝে মাঝে হয়ে থাকে হয়তো বা বিচার ব্যবস্থার জায়গা থেকে, সেটা হতে পারে হয়তো বা ফ্যামিলির কোনো কারণে, মানে কোনো কনফ্লিক্টের কারণে আর কি, সেটা হতে পারে কোনো একটা মানসিক অবস্থার কোনো একটা মানে মেন্টাল ডিসঅর্ডারও হতে পারে। পাশাপাশি এটা আমার কিন্তু কালচারও হতে পারে, আমাদের যে কালচার অফ ইম্পিউনিটি ওটা জায়গা। তো আমি যদি সাউথ ইস্ট এশিয়ার কথাটা চিন্তা করি, বা আমাদের দেশে, আমাদের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তানের কথা যদি আমরা একটু প্রেক্ষাপটে নিয়ে আসি, সেখানে আমি মূল বলবো যে জোর দিতে হবে আমাদের মানে কনভিকশন রেটটা আর কি মানে বাড়ানোর জন্য আর কি। পাশাপাশি হ্যাঁ, আমাদের আইনের ব্যবস্থা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে, ঠিক আছে। তার পাশাপাশি আমাদের কিন্তু এটাও মানে আনতে হবে সামনে যে আমাদের কিভাবে আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা আরো ভিকটিমকে সাপোর্ট করতে পারে। পাশাপাশি অপরাধের জায়গা থেকে আমরা সবসময় অপরাধীকে পরিবর্তন করার চেষ্টা করি, সেখানে কিন্তু আপনি ভিকটিমকে পরিবর্তন কেন আমরা চেষ্টা করি, সেটা কিন্তু ইজ আ বিট স্ট্রেঞ্জ। তো যিনি মানে মেইন ক্রিমিনাল, যারা ক্রিমিনাল হয়ে উঠছে বা যেখানে মেইন ভালনারেবিলিটি, যে আমাদের বাসায় যে আমাদের ছোট ছেলে বাচ্চাগুলো বা আমরা যেটা দেখছি যে আমাদের যে শিশুগুলি কিভাবে ওরা বড় হচ্ছে, ওদেরকে আমরা শেখাতে পারছি কিনা যে আসলে এই রেপটা কনসেন্টটা কি, রেপটা কেন করা উচিত, আমরা রেপ জিনিসটাই যে এতটাই ভয়ানক একটা অপরাধ, একটা খুনের পাশাপাশি আমি বলতে পারি সেরকম একটা অপরাধ, যে ওখান থেকে কিভাবে আমরা সরে আসতে পারি, কিভাবে সে তার বোনকে একদম সমান চোখে দেখবে, কিভাবে সে মানে হয়তোবা মেয়েদেরকে বাইরে গিয়ে রক্ষা করতে পারবে। আমাদের কিন্তু মেয়েদেরকে পরিবর্তন করার যে জায়গাটা, সেটা কিন্তু আমাদের ফোকাস করা একদমই উচিত না। আমাদের মেইন ফোকাসটা করা উচিত কিভাবে আমাদের ছেলেদেরকে আমরা শিখাতে পারি কিভাবে অপরাধ থেকে দূরে থাকা। এবং সেটা কিন্তু আসলে বড় হয়ে শেখানোর কিছু নেই, সেটা কিন্তু আসলে পরিবার থেকে সেই ছোটবেলাতেই শেখাতে হয়। জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই যে অনেকগুলো অপরাধ নিয়ে তো কথা বললাম, একটু ছোট একটা অপরাধের দিকে আসি, যে হয়তো ছোট না, এটা অনেক বড় কিছু কিছু পরিবারের ক্ষেত্রে। সেটা হচ্ছে করোনায় যেসব আক্রান্ত ব্যক্তি আছেন, যারা করোনা যোদ্ধা এবং তাদের পরিবার, একদম সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি তাদের কথা বলছি, যে তাদের প্রতি এক রকমের স্টিগমা কাজ করছে। আমরা এটা কিন্তু খেয়াল করেছি বিভিন্ন রকম জায়গাতে, পরিবেশে হয়তো তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করছি, তাদেরকে একটু আলাদা করে রাখার চেষ্টা করছি, এক ঘরে করে রাখার চেষ্টা করছি। এটা কিন্তু অনেক বেশি কষ্টের এবং এটা একটা হেট ক্রাইমের মধ্যে পড়ে। এই বিষয়টাতে বা এই জায়গাটাতে আসলে আমাদের কিভাবে কাজ করা উচিত, এই ক্ষেত্রে আসলে সচেতনতা বৃদ্ধির জন্য কিভাবে কাজ করলে আমাদের ভালো হবে? যারা আমাদের ডক্টরস বা নার্স বা যারা আর কি আমাদের বিভিন্ন ডেলিভারি সার্ভিসে যারা কাজ করছেন, ওনারা তো প্রথমে আক্রান্ত, পুলিশ বাহিনী যারা ছিলেন প্রথমে তো ওনারাই আক্রান্ত হয়ে, এবং মৃত্যুর হারটা ওনাদের কিন্তু বেশি ছিল।
তো সেই জায়গা থেকে আবার আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের উপরে একটা স্টিগমা, হয়তো বা তারা যখন বাসায় ফিরছে তখন ওদের পরিবার বলছে কিন্তু যে না, আপনাকে বাসা ছেড়ে দিতে হবে। সেখানে আমরা দেখলাম যে মিডিয়ার যে বড় একটা ভূমিকা ছিল, এবং আমি সেখানে মানে এটা সবাই খুশি হয়েছে, আমি এটা অবশ্যই মনে করি। যখন মিডিয়া এরকম ধরনের কেস বড় করে ফোকাস করে, অবশ্যই সেটা মানে সেখানে কিন্তু ঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাও এটাও ঠিক যে যেগুলো কেস মিডিয়াতে মানে পৌঁছায়নি সেই অবস্থাগুলো কোথায় আসলে, বা সেই কেসগুলোর কি অবস্থা হলো। অবশ্যই সেখানে একটা আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমি জানি যে বিভিন্ন পুলিশ মানে ফোর্স থেকে বিভিন্ন ধরনের হেল্প করা হয়েছিল, এবং সেখানে যে পরিবারগুলো এই ধরনের স্টিগমা ফেস করছিল সেটা হয়তো বা তারা একটু কোনোভাবে একটু হ্যারাসমেন্ট, অবশ্যই এটা অবশ্যই একটা হ্যারাসমেন্ট। এখন প্রথমের দিকে এটা আমরা বেশ মানে অনেক এরকম কেস দেখছিলাম যে হয়তো বা বাসা ছেড়ে দিতে হচ্ছে, বা পাড়া প্রতিবেশী কোনোভাবে তাদেরকে মানে থাকতে দিচ্ছে না। পরে যখন মৃত্যুবরণ করার পরও আসলে তাদেরকে কোথাও দাফন করার জায়গা দেয়া হচ্ছে না। এক্স্যাক্টলি। তো পরে যখন আমরা অবশ্য বিভিন্ন রিপোর্ট পেলাম যে এখন কিন্তু সেই মানে সেই ঝুঁকিটা তেমন ভাবে নেই, এবং যখন দেখা গেল যে এমন ভাবে ছড়িয়ে গেছে সবারই মোটামুটি করোনা হয়ে মানে দাঁড়াচ্ছে, আমার নেবারসের বা ফ্রেন্ডসের হয়তো বা 10 জনের মধ্যে 2-3 জনের মধ্যে আমরা কেস শুনছি, তখন আস্তে আস্তে স্টিগমাটা কিন্তু কমে গেল। তাও যে বাসায় এরকম ধরনের এত হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে, এবং অনেকেই কিন্তু বাসা ছেড়ে দিয়েছে এটার কারণে, সেখানে আমাদের আসলে করণীয় ছিল একদম মানে একদম সচেতনভাবে তাদেরকে সাহায্য করা, কারণ ওনারা তো ওখানে সমস্যায় পড়েছে, এবং আমরা হয়তো বা পরের দিন সমস্যায় পড়তেও পারি। ইউ নেভার নো যে আমাদের হয়তো বা পরের দিন করোনা যদি হয়ে থাকে তখন আমার জন্য কে দাঁড়াবে বা আমাকে কে সাহায্য করবে। তখন তো পুরো বাসায় আমরা আইসোলেশনে যদি থাকি, আমার জন্য বাজারটা কে আগে দিবে বা কে আমাকে এখানে হেল্প করবে। তো সেখানে আমি বলবো যে অবশ্যই আমাদের পুলিশ ফোর্সে ওখানে আমি একটু মানে ডেফিনেটলি একটা ক্রেডিট দিব, পাশাপাশি মিডিয়ারও একটা জায়গা। তাও আমি বলবো যে এটা কনসিস্টেন্ট রাখার জন্য যে করণীয় সেটার দিকে আমাদের আগানো উচিত অবশ্যই। আচ্ছা, সবকিছু মিলে একদম সব শেষে আপনি কি বলতে চান যে এতগুলো অপরাধ নিয়ে তো আমরা কথা বললাম, আরো অনেক নাম না জানা আরো অনেক অপরাধ আছে, প্রতিনিয়ত আসলে হচ্ছে, আমরা বুঝতেও পারছি না যে আমরা আসলে কখন ভিকটিম হয়ে যাচ্ছি। সব জায়গা থেকে একজন সাধারণ মানুষের জায়গা থেকে আসলে কিভাবে কাজ করা উচিত, কিভাবে চিন্তা করা উচিত যেটাতে সমাজের উপরে সেটার প্রভাব পড়বে এবং সেই অপরাধের জায়গাটুকু আমরা একটু 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 করে কমিয়ে ফেলতে পারবো। জি, এখানে যেটা আমি সবসময় মনে করি এবং সবসময় বুঝি একজন মানে নাগরিক হিসেবে, যেটা আমি দেখছি যে অনেকেই কিন্তু সমস্যায় পড়ে এবং বিভিন্ন ধরনের মানে রিভিক্টিমাইজেশন হয় যখন আইনের বিষয়টা তাদের কাছে হয়তো পরিষ্কার না, এবং সাহায্যের জন্য যখন আগে যায় তখন সেই সাহায্যটা হয়তো বা পায় না। কিন্তু প্রথম জায়গাটা হচ্ছে বোঝা যে আসলে সেই অ্যাসিস্ট্যান্সটা আমি কোথা থেকে পাবো। একদম ঠিক, এটা মেইন জিনিস। তো এখানে অনলাইনে আমাদের প্রচুর ম্যাটেরিয়ালও আছে, বিভিন্ন ধরনের সংস্থা আছে, বিভিন্ন ধরনের হটলাইন নাম্বার আছে। আপনি যে ধরনের অপরাধের শিকারী হন না কেন, এটা আপনি নিশ্চয়ই আপনি বুঝবেন যে আমরা দেখতে পাচ্ছি যে এই আইনটা অবশ্যই আছে, সেটা প্রয়োগের কথাটা হয়তো বিভিন্ন ডিবেট আছে, বাট প্রথম ধাপটা হচ্ছে আপনাকে সাহস করে কিন্তু সেখানে আগে যেতে হবে যে আপনি একজন ভিকটিম এবং আপনি একটা লিগ্যাল অ্যাসিস্ট্যান্স চাচ্ছেন। সেই জায়গাটা আসলে বাড়ানো উচিত, মানে আরো রিপোর্ট করলে কিন্তু দেখবেন যে হয়তো একটা পরিবর্তনের দিকে আমরা যেতে পারি। তো সেই সাপোর্ট সিস্টেম আমাদের তৈরি করতে হবে। আপনি যত ধরনের, সেটা হোক কনজিউমার ধরনের অপরাধ হয়তো বা অনলাইনে, বা সেটা হোক কোনো ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেটা হোক যে কোনো ধরনের মানে থেফট বা যেটাই হোক, অবশ্যই আইনের আশ্রয় নেওয়ার জন্য যে পদ্ধতিগুলো সেদিকে আগাতে হবে, এবং সেটার সাথে মানে হোপফুলি সিস্টেমটাও পরিবর্তন হবে আর কি। অবশ্যই সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু আপু এখন বর্তমান সময়ে যে অবস্থা, মানে সামগ্রিকভাবে যদি আমি চিন্তা করি তাহলে হত্যাকাণ্ড হচ্ছে বা রেপ হচ্ছে, এগুলোরই আসলে বিচার হচ্ছে না, এগুলি বিচার পাচ্ছে না। সেখানে ছোট ছোট অপরাধগুলোর জন্য মানুষ আসলে কিন্তু বিচার চাইতেও যায় না। সেখানে কিন্তু তাদের একটা ভয় কাজ করে যে আমি হয়তো বিচার পাবো না, কিন্তু আমার হয়তো সমাজে হয়তো মান সম্মান আমার হারিয়ে যাবে, এরকম একটা ভয় কিন্তু কাজ করে। অবশ্যই অবশ্যই, এটাই হচ্ছে মেন একটা যেটা আমাদেরকে ওখান থেকে বেরো হতে হবে। কারণ এটা ঠিক যে হ্যাঁ, মানে আমাদের সমাজ ব্যবস্থা যেখানে মানে ভিকটিম ব্লেমিং প্রচুর, কালচার অফ ইমিউনিটি এবং ভিকটিম ব্লেমিং এর যে সমস্যাটা সেটা প্রচুর আমরা দেখতে পাই, কিন্তু ওখান থেকে বের হওয়ার জন্য কিন্তু আমাদেরকে যে পদ্ধতিগুলো সেটা নিতে হবে। আমাদেরকে হয়তো বা যদি কোনো ধরনের এবং মানে অপরাধীকে সামনে তুলে ধরা সমাজের কাছে, এবং সেখানে দেখানো যে না, শেমটা কিন্তু আমার সাথে না, আমার কিন্তু আমি ভিকটিম হয়ে লজ্জাটা আমার না, লজ্জাটা হচ্ছে অপরাধীর। এবং সেই কালচারটা কিন্তু কিভাবে পরিবর্তন হয় যখন অনেকগুলো মানুষ একসাথে সেই একই জায়গায় মানে হাঁটে আর কি। যখন সেরকম একটা পরিবর্তন আসবে, যখন সেটাই নর্মাল কনভারসেশন হবে, তখন সেই কালচারটা আসলে চেঞ্জ হবে।
এবং ওটার দিকে যাতে আগানো যায়, বিভিন্ন শিক্ষা ব্যবস্থা আছে, মিডিয়া আছে, মিডিয়ার বিভিন্ন পার্সোনালিটি আছে, তো এবং পাশাপাশি আমাদের মানে আইন ব্যবস্থা সব মিলিয়ে কিন্তু যদি আমরা দেখি যে একটা জায়গা একটা চাহিদা যদি আমরা চেয়ে থাকি যে না, নো মোর ভিকটিম ব্লেমিং বিভিন্ন ধরনের অপরাধের জন্য, তখন কিন্তু মেবি দ্য টেবলস উইল টার্ন। তো ওটাই। তেমন দিনের প্রত্যাশায় থাকলাম। ভীষণ ভালো লাগলো কথা বলে। আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। দর্শক, নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থা, অপরাজনীতি, অপসংস্কৃতির বেপরোয়া অনুকরণ, ধর্মীয় অনুশাসনের অভাব এবং পারিবারিকভাবে মৌলিক শিক্ষার ঘাটতি আজকের যুব সমাজে পরিণত হতে যাচ্ছে মানবিক মূল্যবোধহীন এক যান্ত্রিক মানুষ। সমাজকর্মী, মনোবিজ্ঞানী ও অপরাধ বিশ্লেষকদের মতে সামাজিক ও পারিবারিক জীবনে যে অবক্ষয় ঘটছে তারই প্রভাবে শিশু কিশোর অপরাধ বাড়ছে। একটা সমাজের মানুষের শিক্ষা, সংস্কৃতি, চিন্তা, চেতনা, বিশ্বাস, আচরণের উপর ভিত্তি করে গড়ে ওঠে সামাজিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধের এই ধ্বংসাত্মক চিত্ররোধে কর্মসূচি গ্রহণ করা এখন অতীব প্রয়োজন। এই নিশ্চিত অধঃপতন ঠেকাতে সন্তানদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব সমানভাবে দেওয়া প্রয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত প্রমিসেস মনের কথা অনুষ্ঠান থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন এবং নিজেকে অবশ্যই করোনা মুক্ত রাখতে সচেতন থাকুন।